সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায়। আলোচনার সূত্রপাতটা এভাবেই করি। রিসেন্টলি অনেক স্টুডেন্ট ভাই বোনরা আমাদেরকে ফোন দিয়েছেন, জানতে চেয়েছেন বিভিন্ন সমস্যা নিয়ে। স্পাউস সহ আসার ক্ষেত্রে ব্যাচেলর প্রোগ্রামে আসা যাবে কিনা, ব্যাচেলর প্রোগ্রামে পড়লে স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট থাকবে কিনা, পরিবার সহ আসলে কি পরিমাণে ফান্ড দেখাতে হয়। এছাড়াও পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টগুলো কী, আপনি স্টুডেন্ট হলেও আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা রিকোয়ারমেন্ট চালু করেছে কানাডা গভর্নমেন্ট। তো গত বছরে কিন্তু অনেকগুলো রুলস কার্যকরী করেছে কানাডা গভর্নমেন্ট, সেগুলো হয়তো অনেকে ভুলে গেছেন। বিভিন্ন এজেন্সির কাছে ধর্ণা দিয়ে তারা সঠিক তথ্যগুলো পাচ্ছেন না, মিসগাইডেড হচ্ছেন। আমরা সকল তথ্য জানি এই দাবি করতেছি না, কিন্তু আপনারা জানেন যে কন্টিনিউ এগুলো ফলো আপের মধ্যে আমরা রাখি, যার কারণে অনেক আপডেট তথ্য রাখার চেষ্টা করি। সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন আজকের আলোচনাটি ডাউনলোড করে রাখতে পারেন। শোনার পরে এটা আপনার জন্য কাজে লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রুলস চেঞ্জ না হয়েছে ততদিন পর্যন্ত এগুলো বলবৎ থাকবে, যেগুলো আজকে তুলে ধরা হবে। আর নতুন রুলস চেঞ্জ হলে সেগুলো তো আমরা চেষ্টা করি যে দিনে দিনেই আপনাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো নিয়ে আসছি আবার নতুন করে। এখানে যে সেভারাল চেঞ্জেস অ্যাক্টিভ হয়েছে কানাডাতে স্টুডেন্ট ভাই বোনদের জন্য, এটা বিভিন্ন ধরনের বিষয় আছে। নিউ রুলসগুলো এখানে যেমন হচ্ছে আপনার কেউ যদি ইউনিভার্সিটি চেঞ্জ করে তাহলে কি হবে, এরপরে এখানে সকল প্রোগ্রামে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যাবে কিনা পড়াশোনার পরে, নানান ধরনের প্রশ্নগুলো আছে। এই প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ আপনারা অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ। These updates matter whether you are planning to study in Canada, are already here on a study permit, or are aiming to work on a post-graduation work permit after graduation. তো যারা রানিং স্টুডেন্ট, সামনে স্টুডেন্ট হওয়ার প্ল্যান করতেছেন কানাডাতে, সবার জন্যেই তথ্যগুলো আবারও গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করছি। তো নিউ রুলসগুলো একটু স্মরণ করিয়ে দেই। 2024 সালের শেষ দিকে কানাডার ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আরসিসি, তারা এখানে একটা রুলস চালু করে। সেটা হলো নতুন করে স্টাডি পারমিটের আবেদন করতে হবে যদি কেউ ডিএলআই অর্থাৎ প্রতিষ্ঠান চেঞ্জ করে। 2022 সালে একজন স্টুডেন্টের স্টাডি পারমিটে অ্যাপ্লাই করে দিয়েছিলাম আমরা মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। তো কানাডাতে এন্ট্রি করার পরে পরবর্তীতে সে অ্যালগাকুইন কলেজে পড়াশোনা করে। তো সে করেছে খুব সহজভাবে। তার 4 বছরের স্টাডি পারমিট ছিল, যেহেতু মেমোরিয়াল কলেজে তার 4 বছরের ব্যাচেলর ডিগ্রির কোর্স ছিল। পরে সে অ্যালগাকুইন কলেজে 2 বছরের কোর্স করলো। পরবর্তীতে তার ছোট ভাই যখন আসলো, জাস্ট 1 সপ্তাহ আগে সে কানাডাতে ল্যান্ড করেছে। তো সে এরকম একটা প্ল্যান করতেছিল যে যেহেতু ইউনিভার্সিটিগুলোতে ভিসার ইস্যু বেশি, যে সুতরাং ইউনিভার্সিটিগুলোতে এসে পরবর্তীতে সে ডিপ্লোমা প্রোগ্রামে কনভার্ট হতে চায় কোনো একটা ছোটোখাটো কলেজে, যাতে করে পড়াশোনার খরচের প্রেশারটা কম পড়ে, খুব দ্রুত বের হওয়া যায়। এই যে একটা প্ল্যান, এই প্ল্যানগুলো আগে অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন কিন্তু এই সুযোগগুলো আর নেই। যদি এই গল্পটা এই জন্যই বললাম, উদাহরণটা ক্লিয়ার করার জন্যে। এখন আপনি কানাডাতে আসলেন ব্যাচেলর পড়ার জন্যে, 4 বছরের ব্যাচেলর পড়ার জন্য আসলেন। আসার পরে আপনি যদি নতুন কোনো প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান, তাহলে নতুন করে আবার স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হবে। আগের পারমিট দিয়ে আপনি করতে পারবেন না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের জন্য যে সিস্টেমগুলো চালু আছে। In 2025 January, new rules came into effect. Building on the above change, requiring international student also include a new valid provincial attestation letter before submitting an application for a study permit extension. আর একটা বিষয় সেটা হলো যে কেউ যদি ডিএলআই চেঞ্জ করে তাহলে কিন্তু তার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটাও এখানে নতুন করে দিতে হবে, অথবা কেউ যদি স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেল, তাকে এক্সটেনশন করতে হচ্ছে, তাহলে নতুন করে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের জন্য আবেদন করতে হবে। তবে পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করলে এই ধরনের প্রয়োজন নেই, জাস্ট আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য এই বিষয়গুলো প্রযোজ্য হবে। These rules means students have to keep processing times for a new study permit in mind in thinking about transferring educational institution.
তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে নতুন স্টাডি পারমিটে আবেদন করতে চাইলে সেই রকম সময় হাতে নিয়ে আবেদন করতে হবে, যাতে করে ইনভ্যালিড স্টে আপনার করতে না হয়। Moreover, students seeking PGWP must also keep in mind that those applied for their initial study permit before November 1, 2024 are exempt from certain field of study requirement. তো আপনারা জানেন যে আগে কিন্তু যে কোনো ডিপার্টমেন্টে পড়লেই ডিএলআই ভুক্ত প্রতিষ্ঠান হলেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যায়, কিন্তু পয়লা নভেম্বর 2024 থেকে তারা নতুন যে নিয়ম করছে তাতে হলো এই সময়ের পরে যারা কানাডাতে এন্ট্রি করবে তার প্রোগ্রামটা হতে হবে ইলিজিবল প্রোগ্রাম পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য। সব প্রোগ্রামেই তারা এই সুযোগগুলো পাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারেন্টলি অল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট বি enrolled in DLI দ্যাট ইজ নেমড অফ দেয়ার স্টাডি পারমিট। তো ডিএলআই ভুক্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের কোনো সুযোগ আপনারা পাবেন না, এটাও মাথায় রাখতে হবে। এবার আসি রেস্ট্রিকশনস অন ওপেন ওয়ার্ক পারমিটস অফ স্পাউস অর কমন ল পার্টনার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো অনেক ভাই বোনরাই আমাদেরকে নক দেন, হাজবেন্ড সহ আসতে চান, বাচ্চা সহ আসতে চান, তাদের জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। Another big change that came into effect in January 2025 pertain to family open work permit eligibility restriction for family members of international students. তো এখানে 21শে জানুয়ারি 2025 থেকে ওপেন ওয়ার্ক পারমিটের যে নিয়মটা এখানে কার্যকর হয়েছে, ফ্যামিলি মেম্বার্স অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর রেস্ট্রিক্টেড টু স্পাউস কমন ল পার্টনার্স অফ ইন্টারন্যাশনাল অফ স্টুডেন্টস এনরোল ইন। দেখুন এখন সব স্টুডেন্টরা কিন্তু তাদের ফ্যামিলি অর্থাৎ স্পাউসকে নিয়ে আসতে পারবে না, ক্ষেত্র বিশেষে পারবে। কারা কারা পারবে? যদি কেউ পিএইচডি করতে আসা স্টুডেন্টরা সবাই তাদের ফ্যামিলি বলতে তার স্পাউস এবং তাদের চিলড্রেন বিলো 18 বছর পর্যন্ত তাদেরকে নিয়ে আসতে পারবে, একসাথে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বা উনি কানাডাতে যাওয়ার পরেও পরবর্তী সময় তাদের জন্য আবেদন করতে পারবে। 2 নম্বর ইস্যু হলো মাস্টার্স স্টুডেন্টের ক্ষেত্রে কমপক্ষে 16 মাসের প্রোগ্রামে যদি একজন স্টুডেন্ট ভর্তি হয় মাস্টার্স প্রোগ্রামে, তাহলেই কেবল তার স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দিয়ে একসাথে আবেদন করতে পারবে বা পরবর্তীতে আবেদন করতে পারবে। 16 মাসের কম প্রোগ্রাম হলে এটা সম্ভব না। এরপরে হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম। তো অনেক এজেন্সি গদবাধা বলে দেয় যে ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস আনা যাবে না। অ্যাকচুয়ালি এটা সঠিক তথ্য না। এখানে সিলেক্টেড প্রফেশনাল প্রোগ্রাম, হেলথ কেয়ার, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, এই চারটা একদম শেষে আবার দেখাবো আপনাদেরকে। হেলথ কেয়ারের কোন কোন ডিপার্টমেন্ট, এডুকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলর অফ এডুকেশন, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এই অকুপেশনে যদি কেউ ব্যাচেলর করতে আসে তাহলে তাদের স্পাউসরা তাদের সাথে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট সহ আবেদন করে কানাডাতে আসতে পারবে। শ্রিঙ্কিং অফ স্টাডি পারমিট ক্যাপ। তো 2025-এর শেষ দিকে কানাডা গভর্নমেন্ট এখানে স্টাডি পারমিটের যে কোটা সেটা কিন্তু আবার ব্যাখ্যা করে দিয়েছে। সেটা হলো যে এখানে আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য কোটা কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনারা কেউ স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন না এমনটা না। যেগুলো জেনুইন ফাইল, যেগুলো ওয়েল ডকুমেন্টেড স্টুডেন্ট ফাইল, তারা কিন্তু ভিসা পাবে, কঠিন অবস্থার মধ্যেও পাবে। আমরা এরকম অনেক স্টুডেন্টদের সাকসেস পেয়েছি। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি যেন তেনভাবে গদবাধা সিস্টেমে করা যাবে না। যদি বলে ভাই ভিসার ইস্যু কেমন কেনাডার জন্যে, ভিসার ইস্যু আসলে এভাবে প্রেডিক্ট করা যাবে না। ইট ডিপেন্ডস অন ডকুমেন্ট প্রেজেন্টেশন, ফান্ড এক্সপ্লেনেশন। আচ্ছা, এবার হলো মাস্টার্স এবং ডক্টরাল স্টুডেন্টদের জন্য 1 জানুয়ারি 2026 থেকে তাদের জন্যে পাবলিক ইনস্টিটিউশনে কেউ যদি আসে তাদের জন্য কোনো ক্যাপ নেই, কোটা নেই, আনলিমিটেড তাদেরকে সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। এটা একটা গুড চান্স। তবে এই ক্যাপটা উঠিয়ে দেওয়া হয়েছে পাবলিক ইউনিভার্সিটির জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারবেন, সেটার জন্য ডিএলআই ভুক্ত তো হতে হবেই। তারপরে হচ্ছে সেখানে আপনার প্যাল লাগবে এবং সেটা কিন্তু আবার কোটা আছে ফর প্রাইভেট ইউনিভার্সিটি। দ্যাট মিনস দিস স্টুডেন্ট ডু নট হ্যাভ টু সাবমিট টেল টু গেট স্টাডি পারমিট. This not only allows more graduate students to study in Canada, but it makes acquiring a study permit easier for foreign nationals thinking of pursuing these programs. তো 2 week অ্যাপ্লিকেশন প্রসেসিং ফর ডক্টরাল স্টুডেন্ট, সবচেয়ে বেশি সুযোগ পাবে পিএইচডি করা স্টুডেন্ট যারা তারা। অ্যাকচুয়ালি আপনি পিএইচডি করার জন্য কোনো থার্ড পার্টি ধার ধারবেন না, কোনো এজেন্সির কাছে না যাওয়াই ভালো। আপনি যদি পিএইচডি করতে চান কোন ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে পড়বেন সেটা সিলেক্ট করুন, করে আপনার রিসার্চ গবেষণা যা কিছু আছে ওই ইউনিভার্সিটি আপনার ফ্যাকাল্টির কাছে তুলে ধরুন। তিনি যদি আপনাকে পিএইচডি অফার করে বা ইউনিভার্সিটি অফার করে
এরপরে ভিসার জন্য আপনি কোনো একজন প্রফেশনাল কনসালটেন্টের দ্বারস্থ হন। নিজে নিজে ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন না, আপনি সব কিছু বুঝবেন না। আপনার এয়ার টিকিটেই খরচ হবে পার হেড যদি 2 লক্ষ করে ধরি, দেখা গেল যে আপনার এখানে 4 জন ফ্যামিলি হলে 8 লক্ষ টাকা এয়ার টিকিটেই খরচ হবে। সেক্ষেত্রে আপনি 50,000 বা 1 লাখ বা 2 লাখ যেটাই হোক না কেন, একজন প্রফেশনালের হেল্প যদি না নেন তাহলে আপনার পুরো জার্নিটাই কিন্তু ভেস্তে যাবে। তো এই জন্য আমি বলবো যে আপনি অফার পাওয়ার জন্যে, অর্থাৎ পিএইচডিতে অফার পাওয়ার জন্যে, পিএইচডি যেহেতু এখানে সুপারভাইজার বেস, সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজে নিজে ট্রাই করুন। কোর্স বেস কোনো প্রোগ্রামে যদি আসেন তাহলে আপনি বিভিন্ন প্রফেশনাল হেল্প নিতে পারবেন যারা এই ধরনের হেল্পগুলো করে থাকে। ওভারঅল অফ দি ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি। তো যেমনটি বলছিলাম যে আগে কিন্তু যে কোনো একটা ডিপার্টমেন্টে ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে পড়তে আসলেই হলো, আর কিছু দেখতে হতো না। কিন্তু এখন আপনি যদি ডক্টরাল অর্থাৎ পিএইচডি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং ব্যাচেলর প্রোগ্রাম এগুলোর বাইরে কোনো প্রোগ্রামে আসতে চান, সেটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা হোক অথবা আপনার আন্ডারগ্রেড ডিপ্লোমা হোক, সেক্ষেত্রে আপনাকে আগেই যাচাই বাছাই করে নিতে হবে যে আপনি যে প্রোগ্রামে আসতেছেন এই প্রোগ্রাম কমপ্লিট করার পরে গভর্নমেন্ট সেটার জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দিবে কিনা। তো আপনি যে সময় আবেদন করতেছেন সেই সময় এটা যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হয়, 1 বছর পরে যদি তারা যে পরিবর্তন করতেছে, নতুন করে এলিজিবিলিটি ডিক্লেয়ার করতেছে, হয়তো আপনার এই প্রোগ্রামটি আর এলিজিবল না, সেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না, কারণ আপনি আগের নিয়মে কানাডাতে এসেছেন। সেটা নতুন করে যদি কেউ আবেদন করে তার জন্য প্রযোজ্য হবে। এই জন্য যারা ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রামের বাইরে আবেদন করবেন, খুব ভালো করে যাচাই বাছাই করে আসবেন, তা না হলে আপনি এখানে পড়াশোনা পরবর্তী সময় ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে পড়লেও পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাবেন না। এই বিষয়গুলো খুবই ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে কোন কোন প্রোগ্রাম পোস্ট গ্রাজুয়েশন এলিজিবল এগুলো আপনারা ওয়েবসাইটে পাবেন কানাডা গভর্নমেন্টের। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করবেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস who plan to work in Canada after graduation should confirm that their intended program of study is PGWP eligible before applying. আপডেটেড কস্ট অফ লিভিং রিকোয়ারমেন্ট। তো ক্যানাডাতে আপনারা যে অ্যাপ্লাই করতে যান, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের ফান্ড প্রেজেন্ট করতে হয়। তো কী পরিমাণে ফান্ড দেখানো উচিত? ইউজুয়ালি একটা ফাইলে বা একটা ফ্যামিলি কেসে আপনি যদি 2 বছরের জন্য ফান্ড দেখান সেটা বেটার। কমপক্ষে 1 বছরের ফান্ড দেখাতে হবে। সেক্ষেত্রে পরবর্তী বছরের ফান্ডটা কীভাবে আসবে সেটা একটা ফ্লো চার্ট আপনাদেরকে তুলে ধরতে হবে, যে আপনি আপনার যে স্পন্সর তিনি আপনাকে পরবর্তী সময়ে খরচ দেওয়ার জন্য যে ক্যাপাবল সেটার প্রমাণ আপনাকে দিতে হবে। তো কেউ যদি সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখন তাদের জন্য ফান্ড দেখাতে হয় 22,895 বা 23,000 কানাডিয়ান ডলার। এটা হচ্ছে অ্যাকোমোডেশন বাবদ। এর সাথে তার টিউশন ফিটা হতে পারে 17,000, হতে পারে 47,000। ইট ডিপেন্ডস আপনার যে ইউনিভার্সিটি, যে ডিপার্টমেন্ট, সেটার যে খরচ। টিউশন ফির সাথে আনুষঙ্গিক অনেকগুলো খরচ থাকে, সবগুলো যুক্ত করে যে ফিগার আসবে সেটার সাথে আপনি 23,000 কানাডিয়ান ডলার যুক্ত করবেন। কোরিয়ার টিকিটের যে খরচ সেখানে যুক্ত করে সারপ্লাস আরও 2-3 হাজার ডলার যুক্ত করবেন, করে যে ফিগারটা আসবে, দেখা গেল যে সব কিছু মিলে আপনার 50,000 কানাডিয়ান ডলার হলো, তাহলে আপনি এখানে 50 লাখ টাকা ফান্ড দেখাবেন। এক্ষেত্রে প্রথম বছরের খরচটা সেভিংসে দেখানোটা বেটার, বা এইভাবে আপনারা এখানে প্রেজেন্ট করতে পারেন। তো এখানে যারা ফ্যামিলি সহ আসবেন তাদের ফান্ডের পরিমাণটা কীরকম দেখাতে হবে। স্টুডেন্টের জন্য তো পার ইয়ারে একটা স্টাডি, এখানে আপনার একটা বাজেট থাকতেছে টিউশন ফি। তার বাইরে একজন যদি স্টুডেন্ট আসে তাহলে 22,895, যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন তাহলে 28,502, যদি একজন কিডস থাকে তাহলে 35,040, 2জন কিডস থাকে 42,543, যদি 3জন কিডস থাকে 3জন থাকলে 48,252, এরপরে 4জন কিডস থাকলে 54,420, 7জন থাকলে 6জন কিডস থাকলে আপনার 60,589। তো এখানে 4-এর মধ্যে 2জন হলো হাজব্যান্ড ওয়াইফ আর 2টা কিডস, এভাবে ধরা হয়েছে। তো এইভাবে আর কি আপনাদের অ্যাকোমোডেশনের খরচগুলো এভাবে আপনাকে শো করতে হবে অ্যাকাউন্টে, সাথে টিউশন ফি প্লাস আরও অন্যান্য যে এয়ার ফেয়ার বা এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। তো এই ফান্ডগুলো যে আপনার আছে সেটা আপনি কিভাবে বুঝাবেন ইমিগ্রেশন অফিসারকে, কিভাবে প্রুভ করতে পারেন? What document does IRCC accept as a part that an international student can meet the cost of living financial requirements? International student planning on studying in Canada can show the following proof: proof of fund for study permit, proof of a Canadian bank account in their name if they have transferred the money to Canada. যদি কেউ কানাডাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার কোনো নির্ভরযোগ্য সূত্র পান তাহলে সেখানে অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ট্রান্সফার করে রাখতে পারেন।
A guaranteed investment certificate GIC from participating Canadian financial institution, proof of student or education loan from a bank, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ফর দি পাস্ট 4 month, a bank draft that can convert it to a Canadian dollar, a letter from the person or school that is given them the money, proof of funding paid from within Canada if they have scholarship or in Canada founded এডুকেশনাল প্রোগ্রাম। তো এইভাবে মূলত আপনারা ফান্ডগুলো প্রেজেন্ট করতে পারেন। স্কেল ব্যাক স্টুডেন্ট অ্যাডমিশন ফর আপকামিং ইয়ার। তো এখানে বর্তমান সময়ে আপনারা জানেন যে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের পাবলিক ইউনিভার্সিটির জন্য আনলিমিটেড, বাকিগুলোর জন্য এখানে একটা কোটা আছে, সেগুলোর জন্য ওয়েল ডকুমেন্টেশন প্রেজেন্ট করলে, ওয়েল ফান্ড প্রেজেন্টেশন করলে তাহলে কোনো সমস্যা হবে না। ক্রুশিয়াল ইনফরমেশন শেয়ার টু হেল্প স্টুডেন্ট অ্যাভয়েড কমন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইরর। তো পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে গিয়ে অনেকে হিমশিম খান। সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে এখন কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্ট আছে, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। তারপরে হচ্ছে আপনি যে প্রোগ্রামিং কমপ্লিট করছেন সেটার যথোপযুক্ত ডকুমেন্টগুলো এখানে দিতে হবে। আর ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট যে আপনি মিট করতেছেন এগুলো এখানে প্রেজেন্ট করতে হবে। ক্লায়েন্ট ইনফরমেশন আপডেট করার সময় এগুলো সবগুলো মার্জ করে দিতে হবে। আলাদা আলাদাভাবে আপলোড করলে লাস্ট যেটা আপলোড করবেন সেটাই শুধু শো করবে। এই ক্ষেত্রে অনেকে না বুঝে অনেকে ভিসার মানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। তো এবার আমরা আসি প্রোগ্রাম, কোন কোন প্রোগ্রামে ব্যাচেলর প্রোগ্রাম, কোন কোন স্টুডেন্ট কোন কোন প্রোগ্রামে ব্যাচেলর প্রোগ্রামে আসলে তারা হাজব্যান্ডদের বা স্পাউসদের এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দিতে পারবেন বা স্পাউসটা নিতে পারবে, সেই বিষয়গুলো আমরা এবার তুলে ধরবো। ইফ ইউ আর দি স্পাউস কমন ল পার্টনার অফ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, you may be eligible for an open work permit. This open work permit authorizes you to work for most employers for most industries in Canada. It can be issued with a validity period up to the expiry of your partner study permit. You may be eligible for a open work permit if your spouse common law partner is an international student enrolled in one of the following program. এবার আসুন ভালো করে খেয়াল করুন কোন কোন প্রোগ্রামে ভর্তি হলে আপনাদের স্পাউসরা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। ডক্টরাল প্রোগ্রাম বা পিএইচডি, সব পিএইচডি প্রোগ্রামে হলে পারবেন। মাস্টার্সের ক্ষেত্রে 16 মাসের প্রোগ্রাম হতে হবে। আর ব্যাচেলরের ক্ষেত্রে ডক্টর অফ ডেন্টাল সার্জারি, ডিডিএস, ডিএমডি। তারপর ব্যাচেলর অফ ল, এই ক্ষেত্রে জুরিস ল হইতে হবে। এই জন্য ব্যাচেলর অফ লতে আপনারা আসার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে স্পাউসের সুযোগগুলো পাবেন না, ঝামেলা আছে। ডক্টর অফ মেডিসিন, এমডি। তারপরে হচ্ছে ডক্টর অফ অপটোমেট্রি, ওডি, ফার্মাসি। তারপর ব্যাচেলর অফ ফার্মাসি যদি কেউ পড়তে আসেন। তারপরে হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, ডিভিএম। ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, তারপর ব্যাচেলর অফ সায়েন্স ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স, তারপরে ব্যাচেলর অফ নার্সিং, ব্যাচেলর অফ এডুকেশন, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এই যে প্রোগ্রামগুলোর নাম বলা হলো এগুলোতে যদি কেউ ব্যাচেলর করতে আসেন তাহলে তার স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট সহ আসতে পারবেন। এর বাইরে কোনো প্রোগ্রাম থাকলে সেগুলোতে ওপেন ওয়ার্ক পারমিট সহ আসার সহজ হবে এক্সেপশনাল কেসে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আউটসাইড কুইবেকে ফ্রাঙ্কোফোন মাইনরিটি কমিউনিটিজ স্টুডেন্ট পাইলট একটা প্রোগ্রাম আছে এটা। তারপরে হচ্ছে কুইবেকে প্রোগ্রাম আছে, এটা পড়াই মুশকিল কারণ এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা, এটা পড়ছি না। এরপরে হচ্ছে আর একটা প্রোগ্রাম আছে কুইবেকে, এটাও দেখবেন। এবার কুইবেকের বাইরে স্পেশালাইজড কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে আসতে পারলে আপনাদের স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সেটা হলো সুপারভাইজ প্র্যাকটিস এক্সপিরিয়েন্স পার্টনারশিপ অন্টারিও প্রভিন্সে। নার্স রিএন্ট্রি, রেড রিভার কলেজ পলিটেকনিকে এই প্রোগ্রামটা আছে। রেড রিভার কলেজ পলিটেকনিক, ভালো করে খেয়াল করুন, নার্স রিএন্ট্রি। এরপর হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়াতে 3টে প্রোগ্রাম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। ইন্টারন্যাশনালি এডুকেটেড মিডওয়াইফ ব্রিজিং প্রোগ্রাম দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে আছে। তারপরে ক্যানাডিয়ান ফার্মাসি প্র্যাকটিস প্রোগ্রাম দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া। আর হলো পোস্ট ডিগ্রি ডিপ্লোমা নার্সিং প্র্যাকটিস ইন কানাডা, ল্যাঙ্গারা কলেজ। এগুলো হচ্ছে আপনার এই এক্সেপশনাল প্রোগ্রাম, এগুলোতেও আসলেও আমরা স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট সহ আসতে পারবেন। তো আজকের আলোচনাতে আমরা মূলত তুলে ধরেছি যে বিষয়গুলোতে স্টুডেন্টরা কনফিউশনের মধ্যে আছে, যেগুলোতে তাদের কনসেপ্ট ক্লিয়ার না, প্রপার মেসেজ তারা পাচ্ছে না, বিভিন্ন এজেন্সির কাছ থেকে তারা বিভিন্ন তথ্য পাচ্ছে। তো এইগুলো আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি ইনসাইড আউটসাইড কানাডা যে যেখান থেকে শুনতেছেন তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।